বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে, বললেন ইসি হাবিব। এদিকে ডোনাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো এই সরকার পুরোপুরি নতজানু, বললেন মির্জা ফখরুল। আরো জানাবো সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে, বললেন রিজভী। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে, বললেন মোদি। এবং সর্বশেষ জানাবো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন 615 কেন্দ্রে ব্যালট যাবে ভোটের আগের দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে, বললেন ইসি হাবিব। বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। বলেন, বিগত সময় নির্বাচন নিয়ে কি ঘটেছে সেটা ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন কমিশন সব বিতর্ক সমালোচনা ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। একদিন বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ইসি প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে, বিশ্বের জন্যছে। এই কারণে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের ভোটারদের দ্বারে যাওয়ার যে সংস্কৃতি সেটা আবারও ফিরে এসেছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনের ভোটার উপস্থিতি 36%। এই সময়ে অনেক দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম। আগামীতে দেশের যত ভোট আসছে ততই আমাদের ভোটের পরিবেশে ভোট গ্রহণ পদ্ধতির পরিবর্তন ঘটেছে। ইসি আহসান হাবিব বলেন, নির্বাচনের ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীরা কাজ করবেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মোট ভোট গ্রহণের পরিমাণ শতাংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। এবার থেকে উপজেলা ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। ভোটের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীদের আলাদাভাবে প্রচারণা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ভোটারদের বাধা দেবে তাদের প্রতিহত করবে প্রশাসন। ডোনাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসোসিয়েট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন, এই নিয়ে বিএনপির মাথা আরো খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন দেখার সাক্ষাৎ করতে, তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে। তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, গভীর করতে চায়, আমরাও সম্পর্ক এগিয়ে নিতে চাই। তিনি বলেন, সব রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু 1981 সালে শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সকল নেতাকর্মী উচ্ছ্বাস পেটে পড়েন। তিনি বলেন, শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপর শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরে 1981 সালে 17 মে তার আগমনের জনসমুদ্র সৃষ্টি করা হয়। হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এবং এরশাদ দুজনেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। একবার নয়, বহুবার তারা হত্যার অপপ্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্য জনগণের অধিকার আদায় থেকে বিচ্যুত হননি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দেখতাম বয়স্কর রায় খেই হারান, রুহুল কবির রিজভী আবুল তাবুল বলেন, এখন দেখি সিনিয়ররাও খেই হারিয়ে ফেলেছেন। আবুল তাবুল বলছেন, যখন কেউ আশার আলো দেখে না তখন সে হারিয়ে ফেলে। তিনি বলেন, বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি। আমি বিএনপিকে অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজেদের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে। এই সরকার পুরোপুরি নতজানু, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে সরকার গড়িমসি করছে। আসলে এই সরকার পুরোপুরি নতজানু সরকার, তারা কখনো জনগণের স্বার্থে পদক্ষেপ নেয় না, কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ভূমিকার জন্য অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপরে আমরা লক্ষ্য করছি তারা সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সব কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা শুধু ফারাক্কা নয়, বাংলাদেশের 154টি নদীর পানির বন্টন নিয়ে গড়িমসি করেছে। সমস্যা সমাধান করেনি। দেশের মানুষকে তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তার মূল কারণ হচ্ছে এই সরকার তাদের স্বার্থ এবং প্রভুদের স্বার্থের বাইরে যেতে পারে না। এই জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বিশ্বের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়, তারা নির্বাচনে বিশ্বাস করে না। গঙ্গার উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয়েছিল। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলে ভারতে এখানে বাঁধ নির্মাণ করতে চেয়েছিল, তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল। পরবর্তী সময়ে এর পানি বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল আগের সরকার তার সমাধান করেনি, কারণ তারা ভারতের কাছে ঋণী ছিল, তাদের অনুগ্রহে থাকতে চেয়েছিল। কিন্তু মাওলানা ভাসানী পানি ন্যায্য হিসা নিয়ে আন্দোলন শুরু করেন। সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে, বললেন রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে একটি লুটপাটের স্বর্গদেশ বানাতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা দেশের থেকে হাজারো কোটি পাচার করেছে। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি 393টি বাড়ির খবর পাওয়া গেছে, 641টি সম্পত্তির খবর ছাপা হয়েছে পত্রিকায়।
দুবাইয়ের এসব সম্পদের মালিক কারা প্রশ্ন করে রিজভী বলেন, ব্যাংক লুটপাট করেছে, ফ্লাইওভার পদ্মা সেতুর নামে টাকা লুট করে এই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে। এই খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে। চারদিক থেকে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে রিজভী। বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য আর্থিক ও সামাজিক খাত লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে। লুটপাটের কারণে ব্যাংকগুলো ধসে গেছে। সরকার দলের মন্ত্রী এমপিদের নামে ব্যাংক দিয়েছে উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, তারাই তো সব লুটপাট করে ফেলেছে, এখন সরকার ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে যাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদ লুটপাট করে পাচার করছে। গত পরশুদিন বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকা কোড হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এমন দাবি করে তিনি বলেন, এর কোনো উত্তর দিতে পারবে না সরকার, কারণ নিজেদের লোকদের স্বার্থ। এমন দাবি করে তিনি বলেন, এর কোনো উত্তর দিতে পারে না সরকার, কারণ নিজেদের লোকদের অর্থ লুটের সুযোগ করে দিতে এই ব্যবস্থা করেছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে, বললেন মোদি। ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে 4 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, 75 বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি এসব কথা বলেন। সংবাদ মাধ্যমটি বলেছে, লোকসভা ভোটের প্রচারণার মাঝে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস শিবিরকে তুলোধনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মের ভিত্তিতে রাজনীতি ও তুষ্টিকরণের রাজনীতি অভিযোগে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি। গত বুধবার মহারাষ্ট্রের লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে প্রচারণার ব্যস্ত কর্মসূচির মাঝে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, কিভাবে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছে তা দেশবাসীকে বলার এটাই সেরা সময়। তারপর 75-এর পর দেশের বিভাজনের রাজনীতি করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছে প্রধানমন্ত্রী মোদি। বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার নামে ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি করা হয়েছে। এটা এখন স্পষ্ট। সেই জন্য ওরা ভয় পাচ্ছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না, সেটা বিজেপির পথ নয়। আমরা সংবিধানের উপর আস্থা রাখি, কিন্তু এখন সময় এসেছে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তাদের মুখোশ খুলে দেওয়ার। ভারতের এই প্রধানমন্ত্রীর দাবি, এবারের ভোটের আসল ইস্যু হলো গত 10 বছরে বিজেপির কাছে মানুষের মনে সন্তুষ্টি রয়েছে। তিনি বলেন, আম জনতার এজেন্ডা আবকি বার 400 পার। জনতা চাইছে আরও একবার মোদী সরকার। কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত করা হবে, সে কথাও জানিয়েছেন মোদি। একই সঙ্গে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের রূপ দেওয়ার ভাবনার কথা জানিয়েছে তিনি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, 615 কেন্দ্রে ব্যালট যাবে ভোটের আগের দিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে 30টি উপজেলায় 615 কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন। একই সময় সকালে সম্প্রতি ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী 21শে মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য 30 উপজেলায় 615টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটের আগের দিন নির্বাচনে মালামাল সহ ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচন কমিশন ইসি এ বিষয়ে অনুমতি দিয়েছেন। কুড়িগ্রাম সদর, উলিপুর, অষ্টগ্রাম, গাইবান্ধা সদর, শিবগঞ্জ, মোলাদি, হিজলা, কুমারীখিল, ভোলা সদর, দৌলত খান, মৌলভীবাজার সদর, রাজনগর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, লাইখাংছড়ি, বিলাইছড়ি, রাজস্থী, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ প্রসঙ্গত ইসি ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে 160 উপজেলায় 21শে মে, তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে ও চতুর্থ ধাপে 55টি উপজেলায় 5 দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে 24টি, তৃতীয় ধাপে 21 ও চতুর্থ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ভোট গ্রহণ করা হবে। খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, লাইখাংছড়ি, বিলাইছড়ি, রাজস্থী, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ প্রসঙ্গত ইসি ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে 160 উপজেলায় 21শে মে, তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে ও চতুর্থ ধাপে 55টি উপজেলায় 5 দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে 24টি, তৃতীয় ধাপে 21 ও চতুর্থ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ভোট গ্রহণ করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।